Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা A to Z ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করছি। আমরা এর আগে পার্টস অফ স্পিচের যে প্রিলিমিনারি আইডিয়া সেগুলো দিয়েছি এবং তারপর নাউনটাকে আমরা ডিটেলে স্টাডি করছি। এরকম ভাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা ডিটেলে স্টাডি করব এবং এই যে A to Z ইংলিশ গ্রামারের ক্লাস সেগুলো অবশ্যই তোমাদের ইংলিশ গ্রামারের ফাউন্ডেশন বা ভিত তৈরি করতে সাহায্য করবে। যে ভিত তৈরি হলে তোমাদের ইংরেজির ভীতি সেটা চলে যাবে, সেটা দূর হবে এবং তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় গ্রামারে ভীষণ ভালোভাবে স্কোর করতে পারবে। আমরা অলরেডি নাউনের বিভিন্ন টাইপসের নাউন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। নাউনের যে নাম্বারস অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল এবং তার সাথে বিভিন্ন যে রুলস সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা নাউনের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেস। নাউনের যে কেস অর্থাৎ অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, পজেসিভ কেস সেগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। আশা করব তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে, কারণ ইংরেজি গ্রামার তোমাদের যদি পরিষ্কারভাবে তৈরি না থাকবে, কনসেপ্টস তোমাদের ক্লিয়ার না থাকবে, তাহলে অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষাতেই প্রবলেম ফেস করতে হবে। আর সেই প্রবলেম দূর করার জন্যই ক্লাসেসগুলো ভীষণ ভালোভাবে ডিটেলে তোমাদেরকে বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। আশা করব তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আমরা শুরু করছি নাউনের আজকে কেস এই বিষয়টা নিয়ে। প্রথমে দুটো সেন্টেন্স দেখো, রাহিত প্লেজ ফুটবল, দ্য বয় কিল দ্য স্নেক। দুটো সেন্টেন্স লেখা রয়েছে, রাহিত প্লেজ ফুটবল, রাহিত ফুটবল খেলে প্রথমে রয়েছে, দ্বিতীয়তে রয়েছে দ্য বয় কিল্ড দ্য স্নেক, অর্থাৎ ছেলেটি সাপটিকে হত্যা করেছে, মেরে ফেলেছে। এই যে প্রথম সেন্টেন্স, এখানে কিন্তু রাহিত কাজটা করছে, রাহিত কিন্তু ফুটবল খেলছে, তাই তো? রাহিত ফুটবল খেলছে অর্থাৎ রাহিত হচ্ছে এই যে খেলা ভার্ব তার কিন্তু এজেন্ট বা সাবজেক্ট। তার মানে আমি যদি প্রশ্ন করি যে কে ফুটবল খেলে, হু প্লেজ ফুটবল, তাহলে তার উত্তরটা হবে কিন্তু রাহিত। সুতরাং আমরা রাহিতকে এখানে সাবজেক্ট বলছি, ঠিক আছে? নেক্সট সেন্টেন্সে বলা হলো দ্য বয় কিল্ড দ্য স্নেক। এখানে এই যে কিলিং ভার্ব রয়েছে সেই কাজটা কে করেছে? দ্য বয় করেছে। দ্য বয় কিন্তু এই ভার্বের এজেন্ট বা সাবজেক্ট বলতে পারো। যদি প্রশ্ন করা হয় হু কিল্ড দ্য স্নেক, সাপটিকে কে মেরেছে, উত্তর হবে দ্য বয়। তাহলে এই যে ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখলাম যে ভার্বটা কে করছে, কাজটা কে করছে, সেটা আমরা বলছি সাবজেক্ট। এবং এই যে সাবজেক্টটা বলা হলো নাউনকে বা প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন বলা হয় তাকে নমিনেটিভ কেস। অর্থাৎ যখন নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন তাকে বলা হয় নমিনেটিভ কেস। পরের যে সেন্টেন্স ছিল দ্য বয় কিল্ড দ্য স্নেক, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কে সাপটাকে মেরেছে, তাহলে তার উত্তর হবে দ্য বয় মেরেছে। সুতরাং দ্য বয় কিন্তু আগেন সেখানে নমিনেটিভ কেস, অর্থাৎ ছেলেটা কাজটা করছে, সাবজেক্ট, নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসছে, তখন তাকে বলা হচ্ছে নমিনেটিভ কেস। এবার এই যে দুটো সেন্টেন্স আছে যদি একটু অন্যভাবে দেখি, অন্যভাবে অর্থাৎ যদি প্রশ্ন করা হয় রাহিত বলছে এখানে ফুটবল খেলে, যদি প্রশ্ন করা হয় রাহিত কি খেলে, হোয়াট ডাজ রাহিত প্লে, তাহলে উত্তরটা কি হবে? ফুটবল হবে এখানে। তার মানে আমি এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ হোয়াট দিয়ে যখন তুমি ভার্বকে প্রশ্ন করছো তখন যে উত্তরটা পাচ্ছ তাকে বলা হচ্ছে অবজেক্ট। এই ক্ষেত্রে ফুটবল হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় যে সেন্টেন্স ছিল দ্য বয় কিল্ড দ্য স্নেক, বয়টি মেরে ফেললো সাপটিকে, প্রশ্ন করা হচ্ছে যে বয় কাকে মেরে ফেললো, হুম ডিড দ্য বয় কিল, কাকে মেরে ফেললো, উত্তর হচ্ছে স্নেক। এক্ষেত্রে স্নেকটা কিন্তু একটা অবজেক্ট, কারণ কাজের প্রভাবটা স্নেকের ওপরে পড়ছে, অবজেক্টটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যখন একটা নাউন বা একটা প্রোনাউনকে আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন তাকে বলা হয় অবজেক্টিভ কিংবা অ্যাকিউজেটিভ কেস। অর্থাৎ যখন নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন তাকে বলা হয় নমিনেটিভ কেস।
আর যখন সেই নাউন বা প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন তাকে বলা হয় অবজেক্টিভ বা অ্যাকিউজেটিভ কেস। তাহলে এখনো পর্যন্ত আমরা দুটো কেস পেলাম, একটা হচ্ছে নমিনেটিভ কেস আর একটা হচ্ছে অবজেক্টিভ বা অ্যাকিউজেটিভ কেস। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম সেটাকে যদি সাম আপ করে দিই, যে আমরা যখন প্রশ্ন করব হু দিয়ে কিংবা হোয়াট দিয়ে, যে উত্তরটা পাবো সেটা হবে নমিনেটিভ কেস। অর্থাৎ the nominative is the answer we get by asking the question who or what with the verb. আমরা ভার্বকে যখন প্রশ্ন করি হু বা হোয়াট দিয়ে তখন যে উত্তরটা পাই সেটা হচ্ছে নমিনেটিভ কেস। অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছিল যে হু প্লেজ ফুটবল, ফুটবলটা কে খেলে, উত্তর ছিল রাহিত। তাহলে হু দিয়ে প্রশ্ন করে রাহিত পেলাম, তাই জন্য সেটা হয়ে যাবে একটা নমিনেটিভ কেস। এরপর যখন বলা হচ্ছে যে তুমি প্রশ্ন করছো হুম কিংবা হোয়াট দিয়ে, তখন যে উত্তরটা পাবো সেটাকে বলা হবে অবজেক্ট। অর্থাৎ তুমি যখন হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করছো, করে যে উত্তর পাচ্ছ তাকে অবজেক্ট বলা হয়। যেমন প্রশ্ন করা হলো যে হুম ডিড দ্য বয় কিল, ছেলেটি কাকে মেরেছে। এই যে হুম দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেলাম দ্য স্নেক, তখন দ্য স্নেক হয়ে যাচ্ছে অবজেক্ট বা অবজেক্টিভ কেস। আশা করছি এই কনসেপ্টগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোথাও কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এরপরে রুল দেখো, যখন নাউন বা প্রোনাউন which comes after a preposition is also to be in the accusative case বা objective case। অর্থাৎ প্রেপোজিশনের পরে প্রেপোজিশন একটা অবজেক্ট নেবে। ঠিক আছে, বলছে he sat on the chair, I went to market। এখানে এই যে তুমি যে নাউন বা প্রোনাউন বসাতে, চেয়ার, দ্য মার্কেট, এক একটা প্রেপোজিশনের পরে অন কিংবা টু, এগুলো কিন্তু প্রেপোজিশনের অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট বা আমরা বলতে পারি অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস। এরপরে কিছু আমরা টার্মস শিখব, যেমন বলছে নাউন্স ইন অ্যাপোজিশন। এই যে অ্যাপোজিশন মানেটা হচ্ছে কাছাকাছি রাখা হয়েছে, প্লেসিং নিয়ার। অর্থাৎ দুটো নাউনকে যখন তুমি একসাথে ব্যবহার করছো এবং বোঝাচ্ছ একই মানুষকে বা একই জিনিসকে, তখন দ্বিতীয় যে নাউনটা সেটাকে বলা হয় প্রথমটার অ্যাপোজিশন। অর্থাৎ তুমি দুটো নাউনকে পাশাপাশি বসাচ্ছ এবং দুটো জিনিস দিয়ে তুমি একটা মানুষকে বা একটা জিনিসকেই বোঝাচ্ছ, তখন দ্বিতীয় যে নাউনটা সেটাকে বলা হবে প্রথমটার অ্যাপোজিশনে রয়েছে। যেমন রবীন্দ্রনাথ টেগোর দ্য নোবেল লরিয়েট রোট গীতাঞ্জলি। এখানে রবীন্দ্রনাথ টেগোর একটা নাউন, দ্য নোবেল লরিয়েট এটাও একটা নাউন, দুটো নাউনকে পাশাপাশি রাখা হয়েছে এবং দুটো নাউন কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে, যে রবীন্দ্রনাথ টেগোরকে বোঝাচ্ছে, দুটো একই মিনিং বা একই পার্সনকে বলছে। সেক্ষেত্রে এই যে দ্বিতীয়টা রয়েছে দ্য নোবেল লরিয়েট, এটাকে বলা হচ্ছে রবীন্দ্রনাথের নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে, নেক্সট বলছে কবির দ্য গ্রেট রিফর্মার ওয়াজ এ উইভার। এখানে দেখো কবিরের সম্পর্কে বলা হচ্ছে দ্য গ্রেট রিফর্মার, দুটো কিন্তু নাউন একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে দ্য গ্রেট রিফর্মার কথাটা রয়েছে, এটাকে বলা হচ্ছে কবির এই নাউনের অ্যাপোজিশন। রামা আওয়ার ক্যাপ্টেন মেড 50 রানস। তাহলে আওয়ার ক্যাপ্টেন এবং রামা দুজন একই ব্যক্তি, তাই আওয়ার ক্যাপ্টেনটা হচ্ছে রামার সম্পর্কে বলা হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। এরপরে আমরা শিখব নমিনেটিভ অ্যাবসলিউট। আমরা একটু আগেই দেখেছি যখন সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনকে বসানো হচ্ছে তখন সেটা নমিনেটিভ কেস হচ্ছে। এবার নমিনেটিভের অ্যাবসলিউট বলা হচ্ছে। ব্যাপারটা কি দেখো, যখন নাউন বা প্রোনাউন কোনো একটা পার্টিসিপেলের আগে বসছে, সেটা অবশ্যই অন্যান্য পার্টের সাথে কিন্তু যুক্ত নয়, শুধুমাত্র সেই পার্টিসিপেলটার সাথে ম্যাচ করে একটা নাউন বা প্রোনাউনকে বসানো হচ্ছে, তার সাথে কিন্তু অন্যান্য পার্টের গ্রামাটিক্যালি কোনো কারেকশন নেই। যেমন ধরো বলছে দ্য সান হ্যাভিং সেট উই লেফট দি প্লেস। দেখো এখানে হ্যাভিং সেট এটা একটা পার্টিসিপল, ভার্বের এক নাম্বার ফর্মের সাথে আইএনজি বসিয়ে সেটা যদি অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের মতো কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। এক্ষেত্রে হ্যাভিং সেট অর্থাৎ সূর্য অস্ত গেছে, আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি আইএনজিটাকে হ্যাভিং,
সুতরাং এটা একটা পার্টিসিপল। এবার দেখো এই পার্টিসিপলটার আগে একটা নাউন বসানো হচ্ছে, দ্য সান, অর্থাৎ সূর্য অস্ত যাবার পরে উই লেফট দ্য প্লেস। এখানে দ্য সান এইটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ এটা শুধুমাত্র হ্যাভিং সেটের সাথেই সম্পর্কিত। এটা কিন্তু এই পার্টিসিপলের জন্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। দ্য ফগ হ্যাভিং ডিসপার্সড দ্য সানলাইট কেম থ্রু, যখন কুয়াশাগুলো চারদিকে ছড়িয়ে পড়লো, কুয়াশাগুলো মিলিয়ে গেল, তখন সূর্যের আলো দেখা গেল। তাহলে এখানে হ্যাভিং ডিসপার্সড একটা পার্টিসিপল, এবং এটা আসলে দ্য ফগের সম্পর্কে বলা হচ্ছে, এবং দ্য ফগ এই নাউনটা বসানো হয়েছে, এটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। পার্টিসিপলের আগে বসছে কোনো নাউন বা প্রোনাউন, এবং সেটা শুধু পার্টিসিপলকে বোঝাচ্ছে, অন্যান্য কোনো সেন্টেন্সের অন্য কোনো শব্দের সাথে তার কোনো কানেকশন নেই, তখন তাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। বলছে ডিনার ওভার দ্য গেস্ট লেফট দ্য হল। ডিনার ওভার, ডিনার খাওয়া হয়ে গেছে, গেস্টরা হল ছেড়ে চলে গেল। এই যে ডিনার, এখানে অ্যাকচুয়ালি বিইং ওভার, বিইংটা না লিখলে আবার ডিনার ওভার লিখলেও হবে। তাহলে ডিনার এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ ডিনারের সাথে ওভারের সম্পর্ক বা বিইং ওভার এই পার্টিসিপলটার সম্পর্ক রয়েছে, সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে কিন্তু গ্রামাটিক্যালি কানেক্টেড নয়, তাই এটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এরপরে আমরা ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট সম্পর্কে আলোচনা করব, কারণ আমরা দেখেছি অবজেক্টিভ কেস বা অবজেক্ট পাওয়া যাচ্ছে, তো বিভিন্ন রকমের অবজেক্ট রয়েছে আমাদের ইংলিশ গ্রামারে। তার মধ্যে একটা হচ্ছে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটা কিরকম দেখো, the object of an intransitive verb of kindred meaning or sense is called a cognate object। মানে একই রকম মিনিং বোঝানো হচ্ছে। একটা ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যার কোনো অবজেক্ট থাকে না, তাকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা এখানে একই মিনিং এর একটা অবজেক্ট দেওয়া হচ্ছে। বুঝতে পারছো, আসলে এই যে কগনেট অবজেক্ট সেটা কিন্তু ভার্বের নাউন ফর্ম, আসলে কিছুই না, ভার্বটা যেটা বসানো হচ্ছে তার এটা নাউন ফর্ম বসিয়ে দেওয়া হচ্ছে অবজেক্ট হিসাবে। যেমন দেখো বলা হলো হি স্লেপ্ট এ ট্রাবলড স্লিপ। দেখো স্লেপ্ট তো ভার্ব, স্লেপ্ট হচ্ছে ভার্ব, এবার তার নাউন ফর্ম স্লিপ দেখো বসানো হয়েছে এখানে অবজেক্ট হিসাবে, কারণ এটা একটা নাউন। স্লিপটা এখানে নাউন হিসেবে বসানো হয়েছে, ট্রাবলটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে স্লেপ্ট হচ্ছে ভার্ব, আবার একই ফর্ম নাউন হিসেবে বসানো হয়েছে স্লিপ, তাহলে স্লিপটা হচ্ছে একটা কগনেট অবজেক্ট স্লেপ্ট ভার্বের। আমরা দেখো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব যেটা ঘুমিয়েছে, তার সাথে কিন্তু কোনো অবজেক্ট দরকার পড়ে না, তবুও সেই ভার্বের সাথে মিলিয়ে একই রকম একটা নাউন ফর্ম বসানো হয়েছে সেম ভার্বের। So he slept a troubled sleep, but he ran a race, he lived a pure life, he laughed a bitter laugh, he died a painful death। সব দেখো ভার্ব, ran একটা ভার্ব, lived একটা ভার্ব, লাফড একটা ভার্ব, ডাইড একটা ভার্ব, আর সেই ভার্বের কাউন্টার যে নাউন সেটা কিন্তু বসানো হচ্ছে। রানের বা রানের হচ্ছে রেস নাউন, লিভড এটার নাউন হচ্ছে লাইভ, তারপরে লাফড এটা হচ্ছে লাফ, এবং ডাইড এটা হচ্ছে ডেথ। তাহলে একটা ভার্বের সেম নাউনটা বসানো হচ্ছে অবজেক্ট হিসেবে, তাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। এরপরে আসছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কিরকম, একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব না তার কিন্তু অবশ্যই একটা অবজেক্ট থাকা উচিত, আমরা সেটা মনে করি। অনেক সময় আমরা নেমিং কোনো শব্দ বা মেকিং কোনো শব্দ বা থিঙ্কিং কোনো শব্দ বা ভার্ব যেগুলো, সেরকম ট্রানজিটিভ ভার্বকে অবজেক্ট তো তার রয়েছে, কিন্তু অবজেক্টের সাথে আরো কিছু ওয়ার্ড আমরা যুক্ত করে থাকি। যেমন ধরো কোনো তার অফিস বা তার র্যাঙ্ক, ঠিক আছে, যাতে একটা কমপ্লিট সেন্স পাওয়া যায়। এই যে এক্সট্রা ওয়ার্ডটা আমরা যুক্ত করলাম তাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে তুমি একটা ট্রানজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট তো বসিয়েছো, কিন্তু অবজেক্টের পাশেও আরো কিছু শব্দ বসানো হয়, যেমন তার অফিস বা তার র্যাঙ্ক এটা বোঝানোর জন্য, এবং সেটা একটা কমপ্লিট সেন্টেন্সে একটা সেন্স দেওয়ার জন্য। এই যে এক্সট্রা ওয়ার্ডটা বসানো হয় এটাকেই বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। বলা হচ্ছে হি কল্ড মি, সে আমাকে ডাকলো,
প্রশ্ন আসে কি বলে ডাকলো, তাহলে একটা এক্সট্রা শব্দ এখানে যোগ করলে কমপ্লিট সেন্স হবে। হি কল মি আ ফুল, সে আমাকে একটা বোকা বলে ডাকলো। তাহলে আ ফুল এটা কিন্তু একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। উই কল হিম, এখানে হিমটা অবজেক্ট, আমরা তাকে ডাকি কি বলে, নেতাজি বলে। তাহলে নেতাজি কথাটা লেখার পরে একটা কমপ্লিট সেন্স পাওয়া গেল, তখন নেতাজিকে বা আ ফুল এটাকে বলা হচ্ছে আ ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে হি কল্ড মি আ ফুল, উই কল হিম নেতাজি, এই যে ফুল বা নেতাজি এগুলো সবই ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা যে নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস গুলো পড়লাম, আশা করছি তোমাদের কাছে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। এবারে যেটা পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে, আমাদের কনফিউশন হয়, সেটা হচ্ছে পজেসিভ কেস বা জেনেটিভ কেস। পজেসিভ, দেখো পজেসিভ মানে কিন্তু পজেশন বা অধিকার বোঝায়। অধিকার, এই জিনিসটাতে আমার অধিকার রয়েছে বা এটা আমার অধিকারে রয়েছে, এই যে বিষয়গুলো তাকে বলা হয় পজেসিভ কেস। প্রথমে একটা সেন্টেন্স দেখো, দিস ইজ হরিজ বুক, এটা হয় হরির বই। হরিজ বুক মানে দ্য বুক বিলঙ্গিং টু হরি, বইটা কিন্তু হরির বই। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ওনারশিপ, মালিকানা সত্ত্ব বা পজেশন, অধিকার দেখতে পাচ্ছি। তাহলে দ্য নাউন হরিজ এটা কিন্তু আমরা বলবো পজেসিভ বা জেনেটিভ কেসে রয়েছে। পজেসিভ বা জেনেটিভ কেসে রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু হরির যে বই সেটা আমরা আসলে একটা পজেশন বোঝাচ্ছে, বইটা হরির দখলে, হরি তার মালিক। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রশ্ন করি হুজ বুক, কার বই, উত্তর আসবে হরিজ। তাহলে এখানে আমি হুজ দিয়ে প্রশ্ন করছি, করলে কিন্তু আমরা পজেসিভ কেস পাবো। হুজ দিয়ে প্রশ্ন করলে আমরা পজেসিভ কেস পাবো। এখন পজেসিভ কেসটা লেখা হয় কিভাবে, আমরা একটা করে অ্যাপোস্ট্রফি এস বসাই। অ্যাপোস্ট্রফি হচ্ছে এরকম একটা কমা উপরে, তারপর একটা এস, অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, যেন বলা হচ্ছে ম্যান থাকলে এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ম্যানস হবে, অ্যাপোস্ট্রফি এস। চিলড্রেন থাকলে চিলড্রেন অ্যাপোস্ট্রফি এস হবে। বয় থাকলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বসাতে হবে বয়েজ। ঠিক আছে, তার মানে পজেশন বোঝানো হলো। যখন নাউনটা সিঙ্গুলার তখন আমরা অবশ্যই পজেসিভ কেসটা তো শুরু করব অ্যাপোস্ট্রফি এস দিয়ে, যেমন দ্য বয়েজ বুক, বিওওয়াই অ্যাপোস্ট্রফি এস, ছেলেটির বই। দ্য কিংস ক্রাউন, রাজার মুকুট। যখন নাউনটা সিঙ্গুলার তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে তার পজেশন বোঝাতে পারি। কিন্তু যদি নাউনটা প্লুরাল হয়, তারপর দুটো কেস আছে, প্লুরাল এবং তার শেষে এস আছে। আমরা জানি অনেক ক্ষেত্রে নাউনের সাথে এস যোগ করে তাকে প্লুরাল করা হয়, আমরা অলরেডি নাম্বার সিস্টেম করেছি, নাম্বার যে সিঙ্গুলার প্লুরাল সেই ক্লাস করিয়েছি, সেখানে তোমরা দেখবে যে আমরা বেশিরভাগ নাউনের সাথে এস যোগ করে বা ইএস যোগ করে প্লুরাল করি। যদি সেরকম কেস হয় তখন কিন্তু পজেশন বোঝানোর জন্য আমরা শুধুমাত্র অনলি অ্যান অ্যাপোস্ট্রফি দেওয়া হয়, এসটা বসানো হয় না, কারণ তখন টু মেনি এস বসছে, একটা হিসিং সাউন্ড হচ্ছে, শুনতে ভালো লাগে না। তাহলে যখন প্লুরাল নাউন যার শেষে এস আছে তখন কিন্তু শুধুমাত্র আমরা অ্যাপোস্ট্রফিটা বসাবো, অ্যাপোস্ট্রফি পরে এসটা আর বসাবো না। যেমন হচ্ছে বয়েজ স্কুল, এই যে বয়েজ বিও ওয়াই এস এটা প্লুরাল ছিল, তারপরে শুধু এখানে অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে, তারপরে এস বসানো হয়নি, সো বয়েজ স্কুল। গার্লস প্লুরাল, লাস্টে এস আছে, তার সাথে শুধু অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে, গার্লস স্কুল। বার্ডস প্লুরাল, এস আছে, শুধু অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে, বার্ডস নেস্ট। অনেক সময় কি হয়, নাউনটা প্লুরাল হলেও শেষে কিন্তু এস থাকে না, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় তখন সবসময় যে এস বা ইএস বসানো হয় তা কিন্তু নয়, সেই রকম ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। যেমন ধরো বলা হলো মেন, ম্যান থেকে মেন, এবার মেনের যে পজেশন বোঝানো হবে অ্যাপোস্ট্রফি এস, মেন্স ক্লাব। বা চাইল্ড থেকে চিলড্রেন প্লুরাল কিন্তু লাস্টে এস নেই, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো, চিলড্রেন্স বুকস। ঠিক আছে, দেখো বলা হচ্ছে যখন লাস্ট সিলেবল অফ এ সিঙ্গুলার নাউন এন্ডস উইথ এস বা সিই এবং নাউনের পরে একটা সেক, এস এ কেই এই কথাটা যুক্ত আছে, এস এ কেই এই কথাটা যুক্ত আছে, তখন কিরকম ভাবে অ্যাপোস্ট্রফি বসানো হবে, বলছে গুডনেস সেক মানে ভালোর দোহাই, গুডনেস। দেখো গুডনেসে এস আছে লাস্টে এবং তারপরে সেক কথাটা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি বসাবো, সেক্ষেত্রে আমরা
অনলি অ্যাপোস্ট্রফি বসাবো, অনলি অ্যাপোস্ট্রফি বসানো হবে। বলছে জাস্টিস সেক, জাস্টিস সিই আছে লাস্টে, তারপরে অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে, তারপরে সেক আছে, জাস্টিস সেক। কিন্তু যদি এটা পিটি হতো, পিটি, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস বলতাম, পিটিজ সেক। নিয়মের এটা ব্যতিক্রম বা এক্সেপশন হতো, যে পিটি ক্ষেত্রে পিআইটি ওয়াই, সেটার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসবে এবং তারপরে সেক বসানো হচ্ছে, পিটিজ সেক। অনেক সময় কি হয়, লাস্ট সিলেবল অফ এ সিঙ্গুলার নাউন বিগিনস অ্যান্ড এন্ডস উইথ এস, দুটোই এস দিয়ে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসাবো, এসটা বসাবো না। মোজেস, মোজেস, এখানে এস আছে, মোজেস, ঠিক আছে, এবং তারপরে দেখো অ্যাপোস্ট্রফিটা বসানো আছে, মোজেসেস লজ, মোজেসেস, যে মোজেস তার যে নিয়ম কানুন তাকে বলা হচ্ছে মোজেসেস লজ। কিন্তু যদি বলা হয় ভিনাসেস বিউটি, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসানো হচ্ছে, যদিও লাস্টে এস আছে। তাহলে ভিনাস অ্যাপোস্ট্রফি এস, ভিনাসেস বিউটি, কিটসেস পোয়েম, ডিকেন্সেস নভেল, এখানে সবই দেখো অ্যাপোস্ট্রফি এস বসানো হচ্ছে, অ্যাপোস্ট্রফি এস বসানো হচ্ছে, কারণ এখানে নামের শেষেই নর্মালি এস রয়েছে। কিটস নামের শেষেই এস আছে, ডিকেন্স নামের শেষে এস আছে, ভিনাস নামের শেষে এস আছে, কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো, বাট মোজেসের ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি বসানো হবে। এই ব্যতিক্রমগুলো তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে। এরপরে বলছে যখন আমরা পার্সোনাল প্রোনাউন দেখব, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি বসানো হয় না পজিশন বোঝানোর ক্ষেত্রে। পার্সোনাল প্রোনাউন কোনগুলো, যেরকম বলতে পারি যে ইউ বা হি বা শি হার আমরা বলতে পারি, বা আমরা এখানে আওয়ার বলতে পারি, ইট বলতে পারি, ইয়র বলতে পারি, দেয়ার বলতে পারি, সবই কিন্তু পজিশন, ঠিক আছে, পজিশন বোঝানো হচ্ছে। সো যেমন ধরো ইয়র থাকলে আমরা ইয়র্স একটা এস যুক্ত করবো, কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি দেবো না, পজেসিভ বোঝানো হলো। ইট থাকলে ইটস হবে, আওয়ার থাকলে আওয়ার্স হবে, হার থাকলে হার্স হবে, দেয়ার থাকলে দেয়ার্স হবে। এখানে কোথাও অ্যাপোস্ট্রফি বসানো হয় না, কারণ এগুলো পার্সোনাল প্রোনাউন্স। এখানে কিন্তু যদিও আমরা পজেসিভ বোঝাচ্ছি, দেয়ার্স মানে তাদের, হার্স মানে সেই মেয়েটির, আওয়ার্স মানে আমাদের, ইটস মানে ইহার, ইয়র্স মানে তোমার বা তোমাদের, কিন্তু তবু আমরা অ্যাপোস্ট্রফিটা এখানে বসাই না, শুধু এসটা বসানো হয়, ঠিক আছে। যেমন ধরো আমরা বলি যে যখন অফিসিয়াল চিঠি লিখছি, ইয়ার্স ফেইথফুলি, আমরা কি বলি যে আপনার একান্ত অনুগত, তাই না, আপনার বিশ্বস্ত, আপনার অনুগত। তা দেখো ইয়ার্স ফেইথফুলি এটা কিন্তু পজেশন বোঝাচ্ছে, কিন্তু আমরা কোথাও অ্যাপোস্ট্রফি এস বসাই না। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, যখন পার্সোনাল প্রোনাউন গুলোকে তুমি পজেসিভ হিসেবে ব্যবহার করছো, পজেসিভ কেসে ব্যবহার করছো, তখন অ্যাপোস্ট্রফিটা হয় না, শুধু এসটা বসে। কিছু কিছু কম্পাউন্ড নাউন থাকে, কিংবা একটা নামের মধ্যে বেশ কয়েকটা শব্দ আছে, কিংবা যখন নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করা হয়, তখন কিন্তু লাস্টের যে শব্দটা থাকে তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়, লাস্টে যে শব্দটা থাকে তার সাথে। যেমন গভর্নর জেনারেল, তাহলে এখানে লাস্টে কি আছে, জেনারেল আছে, তাহলে জেনারেলের সাথে অ্যাপোস্ট্রফি এস বসানো হবে, গভর্নর জেনারেলস কার। বা সান ইন ল, এখানে দেখো ল এটা লাস্টে আছে, তাই এটার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে সেটা আমরা পজিশন বোঝাবো, সান ইন লজ হাউস। এবার দেখো অ্যাপোজিশন, দ্য কিং অফ জাপান আছে এখানে, তাহলে জাপানের সাথে এস হবে, দ্য কিং অফ জাপানস স্পিচ। মানে আমরা যদি এখানে তিন চারটে শব্দ দিয়ে একটা ফ্রেজ তৈরি করছি, তাহলে লাস্টের শব্দটা কিং অফ জাপান, জাপানের সাথে এস হচ্ছে। রাম মাই ব্রাদার্স হাউস, তাহলে এখানে দেখো রাম, রামের সাথে নাউন ইন অ্যাপোজিশন মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদারের সাথে এস অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে পজেসিভ কেস বোঝানোর জন্য। সো মাই ব্রাদার্স হাউস, রাম আমার ভাইয়ের বাড়ি। আমরা তাহলে দেখতে পাচ্ছি যখন কম্পাউন্ড নাউন্স করা হচ্ছে, বা একটা নামের মধ্যে বেশ কয়েকটা শব্দ রয়েছে, কিংবা নাউন ইন অ্যাপোজিশন করা হয়, তখন লাস্টের শব্দটার সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পজেসিভ কেস তৈরি করা হয়। ধরো দুটো নাউন রয়েছে, এবং দুটো নাউন কিন্তু খুব ক্লোজলি কানেক্টেড, দুটো নাউন একসাথে একটাই পজিশন বোঝাচ্ছে, একটাই মালিকানা বোঝাচ্ছে, তখন পজেসিভটা আমরা বসাই ল্যাটার, টু দি ল্যাটার, তার শেষের যে শব্দটা, পরের যে শব্দটা তার সাথে। বলা হচ্ছে উইলিয়াম অ্যান্ড ম্যারিজ
রেইন, উইলিয়াম এবং ম্যারির রাজত্বকাল। এটা কিন্তু উইলিয়াম এবং ম্যারির রাজত্বকাল একটাই রাজত্বকাল, জয়েন্ট পজিশন, একটাই রাজত্বকাল। সেই জন্য দেখো ম্যারি তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। অর্থাৎ দুটো নাউন যখন খুবই ক্লোজলি কানেক্টেড এবং একটাই পজিশনকে বোঝাচ্ছে, দুটো মিলিয়ে একটাই মালিকানাকে বোঝায়, তখন পরে যে শব্দটা আছে তার সাথে শুধু অ্যাপোস্ট্রফি এস লিখতে হবে। তাহলে উইলিয়াম অ্যান্ড ম্যারিজ রেন। কিন্তু যদি দুটো নাউন সেপারেট পজিশনকে বোঝায়, আলাদা আলাদা কোনো মালিকানাকে বোঝায়, তখন অবশ্যই আমরা দুটোর সাথেই অ্যাপোস্ট্রফি এস যুক্ত করব, দুটোর সাথেই। যেমন বলছে রাজা রাওস অ্যান্ড আর্কেনারায়ন্স নভেলস। কোনো মানুষ ধরো রাজা রাও একটা আলাদা ব্যক্তি, তার নভেল পছন্দ করে, আবার আর্কেনারার আলাদা ব্যক্তি, আলাদা লেখক, তার নভেল পছন্দ করে। অর্থাৎ দুজন মানুষের কিন্তু দুটো আলাদাভাবে বলা হচ্ছে, দুজন মানুষ কিন্তু এক নয়। রাজা রাও এবং আর্কেনারার নভেল কিন্তু এক নয়, দুটো আলাদা আলাদা নভেল। সুতরাং আমরা বলতে পারবো রাজা রাওয়ের সাথে অ্যাপোস্ট্রফি এস এবং আর কে নারায়ণের সাথেও অ্যাপোস্ট্রফি এস বসবে, কারণ দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাদের আলাদা আলাদা মালিকানাকে বোঝাচ্ছে। সো রাজা রাওস এন্ড আর কে নারায়ণস নভেলস। দেখো অনেক সময় আমরা দেখতে পাই ইনঅ্যানিমেট অবজেক্টস, অর্থাৎ যারা জড় পদার্থ, জড় বস্তু, তাদের সাথে সাধারণত আমরা পজিটিভ কেস বোঝাই না। যেমন ধরো বলছো এই বাড়ির দরজা বা বাড়ির জানলাগুলো, তুমি কিন্তু বললো না কখনোই যে দ্য হাউসেস ডোরস, দ্য হাউসেস উইন্ডোজ বলা যাবে না। কিভাবে বলতে হবে? বলতে হবে তোমাকে একটা প্রেপোজিশন অফ নিয়ে এসে, যেমন দ্য ডোর অফ দ্য হাউস, দ্য ডোর অফ দ্য হাউস, দ্য লেগস অফ দ্য টেবিল। অর্থাৎ বাড়ির দরজা, দ্য ডোর অফ দ্য হাউস, তাহলে টেবিলের পায়াগুলো, দ্য লেগস অফ দ্য টেবিল। ঠিক আছে? দেখো কেন? কারণ হাউস বা ডোর এগুলো সবই কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্ট, ঠিক আছে, জড় বস্তু। সুতরাং সেগুলোর যখন পজিশন বোঝানো হবে তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দেব না, আমরা প্রেপোজিশন অফ ব্যবহার করব। যেমন বলা হলো দ্য ডোর অফ দ্য কটেজ, দ্য ডেজ অফ উইন্টার, শীতের দিনগুলো, দ্য ডেজ অফ উইন্টার। কিন্তু মাঝে মধ্যে আমরা আবার এই যে নাউন আছে সেই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। যেমন ধরো তুমি বলছো দ্য ডোর অফ দ্য কটেজ, তাই তো, ডোর এখানে নাউন, কটেজ নাউন, তুমি কি বললে? কটেজ ডোর বলে দিলে। যদি এভাবে বলা হয় কটেজ ডোর, তাহলে ডোরটা যদি নাউন হয় তাহলে কটেজটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সুতরাং কটেজ ডোর আমরা এভাবেও কথাটা বলতে পারি, তখন সেটা কিন্তু একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বসে। দ্য ডেজ অফ উইন্টার, এটাকে বলা হয় উইন্টার ডেজ। দ্য ডেজ যদি নাউন হয় তাহলে নাউনের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে উইন্টারটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, উইন্টার ডেজ। ঠিক আছে? যখন বলা হচ্ছে যে আমরা তো বললাম যে ইনঅ্যানিমেট অবজেক্ট হলে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাই না, ইনঅ্যানিমেট অবজেক্ট জড় বস্তু হলে। কিন্তু কখনো কখনো যদি পার্সনিফাইড অবজেক্ট হয়, তুমি কোনো একটা অবজেক্টকে পার্সনিফাই করেছো, তার মধ্যে মানুষের কোয়ালিটি দিয়েছো, তখন কিন্তু আমরা পজেসিভ ব্যবহার করব অ্যাপোস্ট্রফি এস দিয়ে। বলা হচ্ছে ইন্ডিয়াজ হিরোজ, ইন্ডিয়ার হিরোরা। এখানে পার্সনিফাই করা হচ্ছে ইন্ডিয়াকে, ইন্ডিয়ার হিরোরা, তাই ইন্ডিয়ার সাথে অ্যাপোস্ট্রফি এস বসানো হলো। নেচারস লজ, নেচার ল তৈরি করছে, ল তো মানুষের তৈরি করার কথা, নেচার কি করে ল তৈরি করবে? সুতরাং মানুষের কোয়ালিটি নেচারকে দেওয়া হয়েছে, পার্সনিফাই করা হয়েছে নেচারকে, তাই নেচারের সাথে অ্যাপোস্ট্রফি এস বসানো হচ্ছে। নেচারস লস, ফরচুনস ফেভার, ডিউটিজ কল। ঠিক আছে? অনেক সময় ডিগনিফাইড অবজেক্ট হলো, তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাই, যেমন ওশানস রোর, দ্য সানস রেজ, ডিগনিফাইড অবজেক্ট দ্য সান, দ্য ওশান, তার সাথেও অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পজিশন বোঝানো হচ্ছে। অনেক সময় যে সমস্ত নাউনগুলো ধরো কোনো টাইমকে বোঝায়, স্পেসকে বোঝায় বা ওয়েটকে বোঝায়, সেক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস দিয়ে তাকে আমরা পজিটিভ কেসে পরিণত করি। আর ডেজ লেবার, একদিনের পরিশ্রম, আর ডেজ জার্নি, একদিনের জার্নি, আ উইকস লিভ, এক সপ্তাহের ছুটি, 3 days অ্যাবসেন্স, 3 দিনের অনুপস্থিতি। সবটাই দেখো অ্যাপোস্ট্রফি এস, আ ডেজ লেবার, আ ডেজ জার্নি, আ উইকস লিভ, 3 days অ্যাবসেন্স। অর্থাৎ আমরা যখন দেখব নাউনটা নাম টাইমকে বোঝাচ্ছে, স্পেসকে বোঝাচ্ছে, ওয়েট বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস বলতে পারি। আর স্টোনস থ্রো,
পাথর ছোড়া দূরত্ব, ঢিল ছোড়া দূরত্ব। আর ফুটস লেন্থ, এগুলো কিন্তু আমরা দেখতে কোনো একটা স্পেস কিংবা কোনো একটা পরিমাপকে বোঝাচ্ছে। এরপর আছে ওয়েট, আ পাউন্ডস ওয়েট, 1 পাউন্ডের ওয়েট, আ পাউন্ডস ওয়েট, সব দেখো অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। কিছু কিছু ফ্রেজ আমরা ব্যবহার করি যেখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাই। যেমন ধরো আ বোটস ক্রু, বোটের সমস্ত নাবিকরা, বোটস ক্রু। অ্যাট হিজ ফিঙ্গার্স টিপস, ফর মার্সিস সেক, টু হিজ হার্টস কন্টেন্ট, অ্যাট হিজ উইটস এন্ডস, অ্যাট আর্মস লেন্থ। এখানে সবই দেখো আমরা ফ্রেজগুলোতে পজিশন ব্যবহার করছি যাতে ফ্রেজটা তুমি শর্টে লিখতে পারো, ছোট করে লিখতে পারো। ঠিক আছে, এরপর দেখো possessive of a proper noun or a noun denoting a trade, profession, relationship, সেক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি এস বলতে পারি। যেমন ধরো she has gone to the bakers, বেকার মানে যে কেক বেক করছে, বিস্কিট বেক করছে, সেখানে গেছে। তাহলে বেকার্স এটার মানে হচ্ছে বেকার্স শপ, তাই তো, দোকানে গেছে, বেকার্স এর শপে গেছে। আই ওয়েন্ট টু সেন্ট পলস, যদি বলা হয় সেন্ট পলসে গেছিল, আই ওয়েন্ট টু সেন্ট পলস, অ্যাপোস্ট্রফি এস। সেন্ট পলস মানে আসলে কি, দ্য পলস ক্যাথিড্রাল, যে চার্চ রয়েছে সেখানে গেছে। দিস ইজ মাই বুক, ওয়্যার ইজ ইয়ার্স, ইয়ার্স মানে ইয়োর বুক, আমরা কিন্তু এখানে পার্সোনাল প্রোনাউনকে দেখছি পজেসিভ কেসে বসানো হচ্ছে। তাহলে যদি কোনো প্রপার নাউন বলো কিংবা কোনো নাউন যেটা কোনো ট্রেড, ব্যবসা, কোনো প্রফেশন, কোনো রিলেশনশিপকে বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি এস এইভাবে ব্যবহার করতে পারি। এরপর যে ডাবল পজেসিভ, অর্থাৎ তুমি কি করবে, তুমি অনেক সময় অ্যাপোস্ট্রফি এস এবং অফ দুটোই বসানো হয়, অ্যাপোস্ট্রফি এস এবং অফ দুটোই বসানো হয়ে থাকে যখন তুমি পজিশন বোঝাচ্ছ ওয়ান আউট অফ মেনি, অনেকের মধ্যে একজনকে বলছো, অনেকের মধ্যে একটা সম্পর্কে কথা বলছো, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস এবং অফ দুটোই একসাথে ব্যবহার করি। আ বুক অফ রামস, দেখো এখানে অফও ব্যবহার করা হয়েছে, রামের সাথে অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার করা হয়েছে। তার মানে কি, এটা হচ্ছে ওয়ান অফ মেনি রাম হ্যাজ, মানে অনেকগুলো বইয়ের মধ্যে একটা বই যেটা রামের আছে। আ বুক অফ রামস মানে রামের অনেকগুলো বইয়ের মধ্যে একটা বইয়ের কথা বলা হচ্ছে। আ পিকচার অফ দ্য কুইন, আ পিকচার অফ দ্য কুইন, রানীর ছবি, মানে তার মতো দেখতে, আ লাইকনেস অফ হার, রানীর মতো। যদি বলা হয় দ্য নিউজ অফ রাম, রামের খবর, তার মানে রামের সম্পর্কে খবর, নিউজ অ্যাবাউট রাম। কিন্তু যদি বলা হয় দ্য নিউজ অফ রামস, অ্যাপোস্ট্রফি এস আছে, অফও আছে, সেক্ষেত্রে কিন্তু হবে নিউজ দ্যাট রাম ব্রিংস, এমন খবর যেটা রাম বয়ে নিয়ে এসেছে। দ্য নিউজ অফ রামস অর্থাৎ রাম যে খবরটা নিয়ে এসেছে তার কথা বলা হচ্ছে। আর দ্য নিউজ অফ রাম মানে হচ্ছে রামের সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে। সবসময় যে রামের সম্পর্কে কথা বলা হবে তা কিন্তু নয়, অনেক সময় রাম যে ইনফরমেশন নিয়ে এসছে সেই বিষয়ে কথা হয়। তাহলে দ্য নিউজ অফ রাম মানে রামের খবর, অর্থাৎ রামের সম্পর্কে খবর। আর পরেরটা হচ্ছে দ্য নিউজ অফ রামস, অর্থাৎ রাম যে খবর বয়ে নিয়ে এসেছে তার কথা বলা হচ্ছে। আমরা আশা করব তোমাদের যে পজেসিভ কেসগুলো বোঝানো হলো, নমিনেটিভ কেস বা অবজেক্টিভ কেস বা পজেসিভ কেস, সেগুলো তোমরা ডিটেলে খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবং আজকে ক্লাসের উপরে বেস করে আমি 5টা প্রশ্ন সলভ করব, তোমরাও চেষ্টা করো। আ ভেরি পপুলার এক্সিবিশন টেক্স প্লেস অ্যাট মেন্স হস্টেল এভরি ইয়ার, বলছে একটা খুব মানে পপুলার, জনপ্রিয় একটা এক্সিবিশন হয়ে থাকে প্রত্যেক বছর মেন্স হস্টেলে। আচ্ছা, যে মেন্স হস্টেল বলা হচ্ছে, এখানে কি কোথাও ভুল আছে বলে মনে হচ্ছে? দেখো এখানে অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু বসানো হবে, কারণ এখানে যখন প্লুরাল করা হলো মেন, লাস্টে এস নেই, প্লুরাল হয়েছে, তাহলে অ্যাপোস্ট্রফি এস হবে। অ্যাপোস্ট্রফি এস দিয়ে তাকে প্লুরাল করতে হবে, মেন্স হস্টেল, চিলড্রেন্স বুক, ঠিক আছে, একটা অ্যাপোস্ট্রফি এস হবে। নাম্বার 2 তে বলছে ইট ওয়াজ দি ওকেশন অফ সুলতানস অফ সাহারা করোনেশন। দেখো যখন বলা হচ্ছে বেশ কয়েকটা শব্দ তৈরি করে ফ্রেজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাস্টের শব্দটার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। তাহলে এখানে সুলতান প্রথমে আছে, এর সাথে এস বসবে না অ্যাপোস্ট্রফি এস, তাহলে সাহারার সাথে অ্যাপোস্ট্রফি এস বসবে। সুলতান অফ সাহারাজ অ্যাপোস্ট্রফি এস, সুলতান অফ সাহারাজ, তার সাথে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এসটা বসাবো। অর্থাৎ সুলতানের সাথে এস হবে না,
সাহারার সাথে অ্যাপোস্ট্রফি এস বসবে, সুলতান অফ সাহারাজ করোনেশন। নাম্বার 3 তে বলছে দ্য ম্যান ইউ জাস্ট মেট ইজ রাজুস দ্য মেকানিক ব্রাদার ইন ল। এই মাত্র তুমি যে লোকটার সাথে দেখা করলে সে হচ্ছে রাজুর দ্য মেকানিক ব্রাদার ইন ল। তাহলে আসলে রাজুস যে অ্যাপোস্ট্রফি এস এটা কিন্তু অবশ্যই ভুল, কারণ রাজু অ্যাপোস্ট্রফি এস হবে না। আসলে দেখো এখানে কিন্তু আমরা অ্যাপোজিশন দেখতে পাচ্ছি, দ্য মেকানিক, রাজুর পরে একটা অ্যাপোজিশন আছে, রাজুর সম্পর্কে বলা হচ্ছে দ্য মেকানিক। তাহলে আমরা নিয়মে পড়েছিলাম পরের যে অংশ তার সাথে অ্যাপোস্ট্রফি এস হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু মেকানিকের সাথে অ্যাপোস্ট্রফি এস হবে, মেকানিক্স। রাজু দি মেকানিক্স ব্রাদার ইন ল, রাজু দি মেকানিক্স ব্রাদার ইন ল, রাজু হচ্ছে মেকানিক্সের ব্রাদার ইন ল। ঠিক আছে, তাহলে এখানে পরের যে দেখতে পাচ্ছি আমরা অ্যাপোজিশন দ্য মেকানিক্স, সেটার সাথে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। Number 4, Gopal is an avid reader of Shuman's novels and Rashmi's stories. গোপাল প্রচুর পড়াশোনা করে, অ্যাভিড রিডার, এবং সে সুমনের নভেল এবং রশ্মির স্টোরিজ পছন্দ করে পড়ে। তাহলে দেখো সুমনের নভেল একটা আলাদা অস্তিত্ব, রেশমি স্টোরিজ একটা আলাদা অস্তিত্ব, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা পজিশন, তাই সেপারেটলি বোঝাতে হবে। তাই সেপারেটলি প্রত্যেকটার সাথেই অ্যাপোস্ট্রফি এস যাবে, যেটা সুমনস নভেলস করা আছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, রশ্মিজ নভেল করা স্টোরিজ করা আছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে। সুতরাং এক্ষেত্রে কিন্তু নো এরর, এই সেন্টেন্সে কোনো এরর হয়নি। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, I will not meet you in the office because I will be on a week holiday. আমি অফিসে তোমার সাথে দেখা করতে পারবো না কারণ আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি। তাহলে এই যে অন এ উইক লিভ, আসলে এক সপ্তাহে, তাহলে আ উইকস লিভ হলিডে হবে, আ উইকস হলিডে। অর্থাৎ আমরা এখানে আ উইকস, উইকের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করব, আ উইকস হলিডে, এক সপ্তাহের ছুটি। আশা করব আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।